হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। গুজরাটি বেঙ্গলি মিক্স লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো 30শে ডিসেম্বর মানে ডিসেম্বরের একদিন বাকি থাকতে আর কি 30 ডিসেম্বরে। তো ভাবলাম আমাদের তো এখানে পিকনিক করার মতন কোনো সুযোগ নেই, যেহেতু এখানকার লোকে খুব একটা বাইরে যায় না, মানে ঘুরতে যায়, মানে সেই পিকনিক জিনিসটা তেমন একটা হয় না। হয় আমাদের বাঙালি ক্লাব আছে সেখান থেকে যাই, তো এবছর আমরা যাইনি, আমরা এক বছর গেছিলাম, তো এবছর যাওয়া হয়নি। তো যাই হোক, তাই ভাবলাম বাড়িতে থাকলে তো কত রকম পিকনিক টিকনিক হতো, তো কি করব, তো যাই হোক মন খারাপ নিয়েই তো কর্তামশাইকে বললাম একটু মাংস নিয়ে আসো। তো আমরা একটু বাড়িতেই আর কি মাংস রুটি করে খাই। তো সে আমার কথা মতো নিয়ে এসার আজকে দেখো অনেকটা মাংস এনেছে, প্রায় 2 কিলো মাংস। জানি না আমার এই কড়াইটাই হবে না। তো যাই হোক, কড়াইটা আমার একটু ছোটো পড়ে গেছে, 1.5 কেজি হলে বেশি ভালো হয়। তো যাই হোক 2 কিলো এনেছে, রান্না করে ফেলবো, কষা কষা করে রুটি হবে আর মাংস। তো সেই মতো রান্নাবান্না শুরু করেছি, আর রাতও হয়ে গেছিলো প্রায় অনেকটা। তো কর্তামশাইকে বললাম তুমি একটু হেল্প করে দাও, দুজনে মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। নাহলে একা সব কিছু জোগাড় করে করতে নিতে অনেকটা রাত হয়ে যাবে, ওদিকে ছেলেও তো খাবার বায়না করবে। তো সেই মতো দেখো বেসিনে আমার অনেক বাসনও পড়ে রয়েছে, বাসনগুলো ধোয়া হয়নি, চাটা খেয়েছিলাম সেগুলোর। তো এদিকে আলুটা আগে ভেজে নিয়েছি, তারপর কর্তামশাইকে বললাম মশলাটা তুমি করে দাও। আজ আর শিলে করলাম না, মিক্সিতেই করে নিলাম, কারণ শিলে করতে গেলে অনেকটা সময় লাগতো। তো সেই মতন উনি মিক্সিতে মশলা করছে, আর আমি একটু জিরের গুঁড়ো আর একটু লঙ্কা বেটে রেখেছিলাম, ওটাই দিয়ে দিলাম, একবারে পেস্টটা করে নেবে। আর এদিকে আমি রান্না বসিয়েছি, আলু ভাজা হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর ওদিকে মাংসটাও তো ধুয়ে নিয়েছি, দেখলে রান্না করতে করতেই ধুয়েছি, না হলে তো আর সময়ও ছিল না। তো ওদিকে এটা হালকা ভাজা হলে তারপরে আমি দিয়ে দেবো মাংসটা। ওদিকে টিভিও চালিয়েছি, একটু টিভিও দেখছি দুজনে মিলে গল্প করতে করতে। তো কী করবো, এদিকে মনটাও খারাপ যে বাড়িতে থাকলে কত পিকনিক টিকনিক হতো। তো ছেলেটা তো জানেই না পিকনিক কেমন হয়, কীরম জিনিস, আমার ছেলেটা জানেই না, এখনও পর্যন্ত দেখেইনি। তো যাই হোক, এদিকে দেখো কথা বলতে বলতে মাংসটা কষাচ্ছি আমি, দেখো লাল লাল করে কষাবো। অনেকটা মাংস দেখে বুঝতেই পারছো কড়াইটা পুরো ভরে গেছে। তারপরে আমি কাঁচা লঙ্কা, টমেটো, বাকি যে মশলাগুলো পেস্ট করেছি সবগুলো দিয়ে তারপরে মাংসটা কষাবো। এবার আস্তে আস্তে কষতে কষতে একদম অল্প আঁচে কষাবো, যাতে কষতে কষতেই সেদ্ধ হয়ে যায়। জল তেমন একটা দেবো না, যেহেতু কষানো করব। আর ওদিকে মাংসটাকে কষা বসিয়ে এদিকে আমি দেখো বাসন মাজতে লেগেছি, কারণ খাওয়ার পরে যদি আমি বাসন মাজতে, অনেক বাসন জমে যাবে আর ভালো লাগবে না, খাওয়ার পরে একদমই ইচ্ছে করে না বাসন মাজতে। তো যাই হোক আমি এভাবেই করি, কাজ করতে করতে ওদিকে বাসনটাও মেজে নিই, ওদিকে আবার তরকারিটাকেও মাঝে মাঝে নাড়তে হচ্ছে। যখন দেরি হয়ে যায় না, তখন সব দিক থেকে দেরি হয়ে যায়। আমি দেখেছি দেরি হয়ে গেলে যদি তাড়াতাড়ি করা হয় না, আরও বেশি দেরি হয়। তখন যদি আস্তে আস্তেভাবে মানে নর্মাল যেমন কাজ করে তেমন যদি করা হয় না, টাইমেই হয়ে যায়। কিন্তু না, আমাদের তো সেই অভ্যাসটা নেই না, দেরি হয়ে গেছে মানে তাড়াতাড়ি করতে হবে সেরকম একটা ব্যাপার থাকে, তাতে আরও গন্ডগোল হয়ে যায়। তো এদিকে দেখো মাংসটা কষানো হয়ে গেছে, 2 পিস মাংস দিয়েওছি ছেলেকে আর ছেলের বাবাকে, তারপরে জল দিয়ে দিলাম ফুটতে। তো মাংসটাকে ওদিকে গ্যাসে বসিয়ে দিয়ে এদিকে আমি আবার রুটি করতে শুরু করেছি, কারণ কর্তামশাই খাবে, দেরি হয়ে গেছে না রান্না করতে অনেকটা। ছেলেটা তো বায়না করছে, আর তোমরা তো জানোই মাংস হলে আমার ছেলে কেমন বায়না করে, কতবার করে রান্নাঘরে আসবে, মা কি রান্না হলো কি না, কত কিছু জিজ্ঞাসা করতে। আর আটাটা আমি অনেকক্ষণ আগেই মেখে রেখে দিয়েছিলাম, প্রায় আধা ঘন্টা মতন রেস্টে ছিল। তো তাহলে হয় কি রুটিগুলো বেশ নরমও হয়, আর রুটিগুলো ফুলকো ফুলকো হয়, নরম ভালো লাগে খেতে আর কি। তো সেই মতো দেখো এখন রুটি করতে শুরু করেছি, তাওয়াটা, আর ওদিকে মাংসটাই মানে কড়াইটা ছোট হয়ে গেছে না, মানে পুরো ঝোল দেখো চুয়ে চুয়ে পড়ছে, আর গ্যাসের মধ্যে চিরচির করে আওয়াজ হচ্ছে। তো কি করব, যাই হোক ছোটো হয়ে গেছে, হালকা তো একটু জল দিতেই হয়। এই যে দেখো রুটিগুলো কি সুন্দর ফুলছে আমার। তো আমি আগে রুটি করতে পারতাম না, তো মানে মোটা হতো, কেমন কেমন হতো, তো এখন মোটামুটি শিখে গেছি সব রকমই রান্নাবান্না, রুটি যাই হোক গোলও করতে শিখে গেছি। আস্তে আস্তে পরিস্থিতির সঙ্গে সব কিছু মানিয়ে নিতে হয়, যতটা সময় যাবে আস্তে আস্তে সবাই সব কিছু শিখে যায়, কেউ তো আর একবারে শিখে আসে না, আস্তে আস্তে হয়ে যায়। তো যাই হোক আমারও হয়ে গেছে, ওদিকে রুটি মুটি করে নিয়ে দুজনকে দেবো খেতে, তারপরে আমি এই কাজকর্ম গুটিয়ে নিয়ে আমি খাবো, কারণ সবার লাস্টে খেলে একটা মাত্র থালা থাকে, ওটা আমি ঠিক ধুয়ে নিতে পারবো। আর সবগুলো বাকি রেখে দিলে কি পরে আর হয় না আর কি।
তো যাই হোক দেখো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এবার নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে গ্যাসটা ঢাকা মানে মাংসটা ঢাকা দিয়ে রাখবো, তাহলে গন্ধটা বেশ ভালো হয়। ধনেপাতাটা আগে না দিয়ে মানে গ্যাস বন্ধ করে দিয়ে যদি ঢাকা দেওয়া হয় না, তার গন্ধটা এত সুন্দর আসে। তো যাই হোক আগে আমরা মাংসতে খুব একটা ধনেপাতা দিতাম না, এমনকি আমার মা রান্না করতে দেখতাম কখনো দিতও না ধনেপাতা ওরা। তো আমি যে ওই যে মারাঠিতে মাংসটা খেয়েছিলাম সেখানে দেখলাম ধনেপাতা দিলে ভালোই লাগে, তো সেই থেকে আমিও অল্প অল্প দিই। আর আমাদের ওদিকেও অনেকেই খায় ধনেপাতা দিয়ে মাংস। তো যাই হোক ওই যে দুজনকে বেড়ে দিচ্ছে, দুজন তো রেডি, খাবে কখন খাবে। ছেলের তো কত কথা যে মা পিকনিক এই সেই, কিন্তু কি করবো বলো, আমরা এতটাই মানে বাংলার বাইরে থাকি, এখানে পিকনিক বলতে ঘোরাঘুরির চলটা আছে, মানে পিকনিক যে রান্নাবান্না করে খাওয়া দাওয়া সেই জিনিসটা খুব একটা নেই। তো যাই হোক আর আমাদের এখানে তেমন একটা কেউ নেইও, সবাই যার কাজে ব্যস্ত থাকে যে কাদেরকে নিয়ে পিকনিক করব। আর পিকনিক মানে সেই ঘরেই রান্না করে খেতে হবে, তাই ভাবলাম যে নিজেরাই করে খাই, আর কি করব, কাকে ডাকবো, কার সঙ্গে খাবো। তো যাই হোক আমার ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে।